আসসালামু আলাইকুম। কথা বলবো নাস্তিকতার ইস্যু নিয়ে। দেশে কয়েকদিন ধরে খুব বেশি আকারে এটা ছড়িয়ে পড়েছেন। তো এটা ধর্মীয় উস্কানি কিনা সেটা সরকার ভালো বলতে পারবে। সরকারের কোনো সমাধানের রাস্তাও বের করছেন না। তো সম্প্রতি আমরা দেখেছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সংশোধন ও পরিমার্জন কমিটিতে একজন সদস্য, যিনি সাজ্জাদুল ইসলাম বা রাখাল রাহা নামে পরিচিত, তিনি তার ফেসবুক পেজ একটি পোস্টে আমাদের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি কটূক্তি করেছেন। তো কটূক্তিতে একটু গালির ভাষা ছিল, যেটা আসলে সাধারণত কোনো মুসলিম এটা মেনে নেবেন না। তো ওনার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি, এখনও উনি ওনার পদে বহাল তবিয়তেই আছেন। তো গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের আলেম সমাজ এগুলো নিয়ে কথা বলছেন, মিছিল সমাবেশ করছেন। সম্প্রতি 150 জন প্রখ্যাত আলেম সরকার বরাবর একটি বিবৃতিও পাঠিয়েছেন, যাতে দ্রুতই ওনাকে এনসিটিভি থেকে অপসারণ করা হয় এবং শাস্তির আওতায় আনা হয়। এখন একটা কথা হচ্ছে, সংখ্যালঘুর ধর্ম কিংবা সংখ্যাগুরুর ধর্ম, কোনো ধর্মকে অবমাননা করার গ্রহণযোগ্যতা আছে কিনা? আসলেই নাই। এবং এরপর দেশের প্রচলিত আইনে এটার বিচারও আছে, কিন্তু তারপরও এটা নিয়ে একটা শ্রেণীর ভিতরে কেন ইসলামকে আঘাত করার জন্য খুব আস্ফালন দেখা যায়। এটা আগে অনেক বেশি ছিল, আগস্টের পরে এটা বন্ধ থাকার পর লাস্ট 2-3 মাস সেটা খুব আবার ভালোভাবে চালু হয়েছে। এখন বুদ্ধিবৃত্তিক আলোচনা বা ঘটনমূলক সমালোচনা এটা গ্রহণযোগ্য, এটা সভ্যতারই একটা অংশ। কিন্তু কাউকে গালাগালি করে, কাউকে কটূক্তি করে, এটা অপমান করে যদি আপনি অবমাননা করেন অন্য ধর্মকে, তাহলে এটা অবশ্যই নাস্তিকতা না, কিংবা অবশ্যই মুক্ত চিন্তা না। এটা অন্য ধর্মকে আঘাত করা এবং তাদের সাথে একটা সংঘাতে জড়ানোর চেষ্টা শুধু। ধর্ম অবমাননাকারী যারা আমাদের দেশে আছেন, কিংবা যারা নিজেদেরকে মুক্ত চিন্তা বা নাস্তিক দাবি করেন, চিন্তাবিদ বা নাস্তিকের অংশীদার মনে করেন, তো তাদের কাছে আসলে বাক স্বাধীনতার সংজ্ঞাটা আমি বুঝতে পারি না। তারা সব সব ব্যাপারকেই বাক স্বাধীনতার ভিতরে ফেলে দেন, এটা আসলে ভুল। আপনার হ্যাট স্পিচ, যেটা হ্যাট স্পিচ কখনোই হচ্ছে বাক স্বাধীনতার বিরুদ্ধে পড়ে না। আপনি একজনকে ঘৃণার সুরে তাকে আঘাত করবেন, এটা 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 কোনোদিনও বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। এই জিনিসটা আমাদের দেশের যারা মুক্তচিন্তাবিদ আছেন তারা আসলে বুঝতে চান না। আসলে না বুঝার পিছনে কারণ আছে, কারণ আমাদের দেশে মুক্তচিন্তার চর্চাটা হয়ই হচ্ছে ব্যক্তির জন্য, অথবা কোনো দেশের বা কারোর এজেন্ট বাস্তবায়নের জন্য আমাদের দেশে মুক্ত চিন্তাটা হয়। এই জন্য ওনারা মুক্ত চিন্তার সংজ্ঞা থেকে বের হয়ে এসে ইসলামকে আঘাত করার জন্য বাক স্বাধীনতার সংজ্ঞাটা ব্যবহার করেন। তো আমরা অতি সম্প্রতি লক্ষ্য করেছি বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে ইসলামকে আঘাত করছেন। তো সরকার আসলে তাদেরকে কোনো বড় শাস্তির আওতায় আনছেন না, দেখলাম ওএসডি করছেন। এটা তো আসলে একটা সমাধান না। রাখাল রাহাও দেখলাম গত 21 তারিখে উনি একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তো উনি কি লিখেছেন আমি একটু যদি পড়ি ব্যাপারটা। যা কিছু হয়েছে বা ঘটেছে এটা আমার ভুল, একটা ভুল বুঝাতে গিয়ে আরেকটা ভুল। আমি আবারও আমার ভুল স্বীকার করছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। রাখাল রাহা 21শে ফেব্রুয়ারি। তো উনি এখানে আসলে যেভাবে ক্ষমাটা চেয়েছেন, ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন ঝগড়া করি তখন কি হয়, একটা পর্যায়ে না জিততে পারলে রেগে গিয়ে বলি ঠিক আছে সব দোষ আমার। ওনার ব্যাপারটা হয়ে গেছে এমন, ওনার বিরক্ত হয়ে উনি বলছে সব ভুল আমার। তো উনি এখানে আসলে মন থেকে ক্ষমা চেয়েছেন কিনা বা এটা আমরা জানি না। তবে ওনাদেরকে যদি আমরা শাস্তির আওতায় না আনি কিংবা অপসারণ না করি, তাহলে এটা অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমাদের জন্য একটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে। কারণ একটা সময় গিয়ে আমরা আইন বা বিচার নিজের হাতে তুলে নেব, তখন এই সরকার এই দায় নিতে পারবে না। দেখেন, একটা ব্যাপার লক্ষ্য করলে বুঝবেন যে ইসকন ইস্যু নিয়ে যখন অ্যাডভোকেট আলী খুন হয়, তখন বলা হলো যে সবাইকে ধৈর্য ধরতে, তৌহিদি জনতাকে ধৈর্য ধরতে। সবাই কিন্তু যার যার জায়গা থেকে ফেসবুক, অনলাইন অফলাইন সবাই যার যার জায়গা থেকে ডিরেকশন দিয়ে এটা ধৈর্য ধরেছেন। এটা আসলে বলার মতো না। ওই সময়টা আমরা কিভাবে নিজেকে বা আমাদের যারা আলেম ওলামারা আছেন তারা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছেন।
সো সবসময় সবকিছুতেই শুধু আলেম ওলামারা ধৈর্য ধরবেন, তৌহিদি জামাতারা ধৈর্য ধরবেন, এটা আসলে চিন্তা করা আমাদের জন্য ভুল, এবং সরকারের জন্য এটা ভুল হবে। কারণ সরকার সবসময় কেন তৌহিদি জনতার ধৈর্য ধরার প্রতি বসে থাকবেন? দেখেন, একটা সময় গিয়ে তৌহিদি জনতা কিন্তু বসে থাকবে না। তাদেরকে আপনি কতদিন থামিয়ে রাখবেন, কতদিন বসিয়ে রাখবেন? এই এই চিন্তা করে তো লাভ হয় না। যখন দেখবে যে আসলেই কোনো শাস্তি হচ্ছে না তাদের এই ধর্ম অবমাননার কারণে, তখন তারা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। তখন এর দায় কিন্তু তৌহিদি জনতার উপর দিয়ে কোনো সরকারের লাভ হবে না। আর আমি এটাও বুঝতে পারছি না সরকার কেন এটা নিয়ে কাজ করছেন না, মানে দ্রুত কেন এটার আইনের আওতায় আনছেন না। পৃথিবীর অনেক দেশে, ইউরোপিয়ান অনেক দেশেও ধর্ম অবমাননা নিয়ে অনেক শাস্তির বিধান আছে, এবং আমাদের দেশেও আছে। তাহলে এই আইনের প্রয়োগগুলো হচ্ছে না কেন? এই আইনের প্রয়োগ যদি দ্রুত হইতো, তাহলে দেখা গেছে মিছিল, মিটিং, সমাবেশ বা যে উশৃঙ্খলতা তৈরি হচ্ছে, এটা তো তৌহিদি জামাতার দোষ না আসলে। অ্যাকচুয়ালি এখন বিচার হচ্ছে না, ওনারা বিচার চাওয়ার জন্য যা করার তাই করবে, স্বাভাবিক। সরকার যদি এটাকে নিয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যদি আইনের আওতায় আইনে নেই, এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। বা যারা তৌহিদি জামাতা আছেন বা যারা ইসলাম ভালোবাসেন, তারা এসব আইন নিজের হাতে নিলে এর দায় সরকারকে অবশ্যই নিতে হবে। এখন একটা কথা হচ্ছে যে সরকার কেন এটা নিচ্ছেন না, বা সরকার কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না, এটা এটা অবশ্যই ভাবনার বিষয়। কারণ সরকারের বর্তমানে যারা আছে তারা বিভিন্ন এনজিও, আমাদের পিনাকি ভট্টাচার্য যেমন বলে এনজিও গ্রাম সরকার, বিভিন্ন এনজিও থেকে আসছেন। আর বাংলাদেশের এনজিও গুলো আসলে ইসলাম চর্চার জন্য না, এরা মূলত তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য। এখন আমাদের উপদেষ্টা মণ্ডলী বা আমরা সরকারি যারা আছেন, বেশ কয়েকজনই এই লাইন থেকে এসেছেন। তো ওনারা আসলে এই জন্য যারা এই ধর্ম অবমাননা করছেন তাদের নিয়ে কোনো দ্রুত পদক্ষেপে যাচ্ছেন না। এর মধ্যে খেপে যাচ্ছে আমাদের যারা ইসলামপ্রিয় মানুষ আছেন, তারা খেপে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সরকারকে অনুরোধ করব দ্রুত যাতে এগুলার পদক্ষেপ নেন। রাখাল রায় থেকে শুরু করে যাদেরকে ওএসডি করেছেন, তাদেরকে আরো প্রচলিত আইনে, ধর্ম অবমাননার যে আইন আছে, তাদেরকে ওই আইনের আওতায় নিয়ে আসেন। মানুষকে এক্সাম্পল দিন। এক্সাম্পল না দিলে আসলে তারা কখনোই আপনাকে বিশ্বাস করবে না। কারণ আপনি কিছুদিন জেলে নিয়ে রাখবেন, তারপরে ছেড়ে দিবেন, তো লাভ নাই আসলে। তখন আমাদের যে তৌহিদি জনতা যারা আছেন, তারা ভুল মেসেজ পেয়ে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তোমাদের যারা সরকারে আছে তাদেরকে অনুরোধ করব, তারা যেন এটা সঠিক একটা চিন্তা করেন যে কেন এই অবমাননাটা করতেছেন ওনারা, তাও রেপিডলি এটা হচ্ছে। এছাড়া হচ্ছে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য বাইরের একটা ইন্ধন আছে, এটাও হতে পারে। সো সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কালপিটদের আসলে আইনের আওতায় আনার জরুরি রিকোয়েস্ট করছি। কারণ না হলে দিন দিন দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। বিশেষ করে গতকালকে দেখলাম নোয়াখালীতে মাজার ভাঙচুর হয়েছে। এখন প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল, জামাত শিবির থেকে শুরু করে বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি আসতেছে। সো সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। তো এর মধ্যে যদি এই নাস্তিকতাকে প্রশ্রয় দিয়ে আরেকটা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন আসলে পুরা একটা ব্যাপারটাই ঘোলাটা চলে আসবে। আশা করি সরকারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে